রশিদ হায়দার সাহিত্যক্ষেত্রে বৈচিত্র্যপূর্ণ প্রতিভার পরিচয় দিয়েছেন। একাধারে ছোট গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, অনুবাদক এবং শিশু সাহিত্যিক। সম্পাদনায়ও রেখেছেন অনন্য প্রতিভার সাক্ষ্য। ছোট গল্প, উপন্যাস এবং অনুবাদ সব ক্ষেত্রেই রয়েছে তার নিজস্ব একটি ভাষাভঙ্গি। খাঁচায় ও অন্ধ কথামালা উপন্যাস দুটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপন্যাস। খাঁচায় উপন্যাসে তিনি দেখিয়েছেন হানাদার বাহিনী কবলিত এই প্রিয় স্বদেশটি যেন একটি খাঁচায় বন্দী হয়ে আছে। খাঁচার চারপাশে উদ্যত মরণাস্ত্র একটি টিয়ে পাখির মুক্তির মধ্য দিয়ে দেশের স্বাধীনতা এবং বিজয়ের সংকেত বোঝাতে সক্ষম হয়েছে। তার সমগ্র লেখাই বিশ্লেষণধর্মী। পরিকল্পিত বিষয়গুলো একটি শিল্পবলয়ের মধ্য দিয়ে মানুষের সামগ্রিক জীবনধর্ম পরিস্ফুটন করেছেন। হাসি, কান্না, বিচ্ছেদ ও বেদনা আহত জীবনের পরাজয়ের গ্লানি বহন করে না, বরং অনেক ট্র্যাজেডির মধ্যেও মধুর ব্যঙ্গ ও হাস্যরসের মাধ্যমে জীবনকে বিজয়ী ঘোষণা করেছেন। তার কিছু কিছু লেখা আত্মজৈবনিক ধরনের হলেও তার মধ্যে প্রতিস্থাপিত হয়েছে দেশ, কাল ও সমকালীন মানুষের জীবনচিত্র। রাজার বিলাসবহুল জীবনের আড়ালেও যে কুৎসিত, কদর্য, মলিন, হতাশা আর দুঃখময় জীবন, তাও তার লেখায় অত্যন্ত সাবলীলভাবে ফুটে উঠেছে। রশিদ হায়দারের গল্পে সমাজ জীবনের বিভিন্ন রূপ প্রতিফলিত হয়েছে। গল্পের শিল্পগুণ অক্ষুণ্ণ রেখে সহজ সরল ভাষায় কাহিনী পরিবেশন করার ক্ষেত্রে রশিদ হায়দারের জুড়ি নেই। নানকুর বধি, অন্তরে বাহিরে, মেঘদের বাড়ি, আমার প্রেমের গল্প, খাঁচায়, অন্ধ কথামালা, নষ্ট জ্যোৎস্নায়, উত্তরকাল ইত্যাদি তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, ২১ পদক সহ আরও বহু পুরস্কার। আমাদের শিল্পবাড়ির এই পর্বের অতিথি রশিদ হায়দার। শুধু দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি দর্জিবাড়ি নিবেদিত শিল্প সাহিত্যের অনুষ্ঠান শিল্পবাড়িতে। আজ আমার সঙ্গে রয়েছেন বাংলা সাহিত্যের বিশিষ্ট কথাশিল্পী রশিদ হায়দার এবং রয়েছেন বিশিষ্ট চিত্রশিল্পী অধ্যাপক শাহজাহান আহমেদ বিকাশ। আমরা কথা বলবো রশিদ হায়দারের সঙ্গে, রশিদ হায়দারের গল্প, উপন্যাস এবং তার জীবন চরিত্রের বিভিন্ন আখ্যান নিয়ে। সেই সঙ্গে আমাদের সঙ্গে থাকবেন শিল্পী বিকাশ। বিকাশ, আমাদের কথা বলার মাঝে আমাদের আজকের প্রধান আকর্ষণ রশিদ হায়দারের ছবি আঁকবেন, পোর্ট্রেট করবেন, এবং এই পোর্ট্রেটের ভেতর দিয়ে আমরা নতুন করে অনুষ্ঠানটাকে আপনাদের কাছে প্রিয় করতে চাই, নতুন বিন্যাসে তুলে ধরতে চাই। রশিদ ভাই, রশিদ হায়দার নামে প্রথম কবে নিজের লেখা দেখতে পেলেন? এটা 1952 সাল। আমি তখন ক্লাস 5-এ পড়ি। সেই সময় দৈনিক ইত্তেহাদ নামে যে পত্রিকা বেরোতো, সেখানে ছোটদের পাতায় আমার একটি লেখা ছাপা হয়। পরবর্তীকালে আরও আস্তে আস্তে বড়দের পাতায় যেতে শুরু করলাম। আমি যখন ক্লাস 9-এ পড়ি, 1957 সালে, তখন দৈনিক আজাদে আমার একটা গল্প ছাপা হয়। আমার যে বাংলার শিক্ষক বিমল কুমার ভৌমিক, তিনি ক্লাসে ঢুকেই আমার চুলের এই ডান পাশটা টেনে ধরে বললেন পাবনার আঞ্চলিক ভাষায়, ভালোই তো পাকিছিস, মানে পেকেছিস। তার কারণ গল্পটা ছিল প্রেমের গল্প। আমি পড়ি ক্লাস 9-এ। আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েই 61 সালে ঢাকায় এসেই চিত্রালীতে পার্ট টাইম চাকরি পেলাম। একটু কথা নেই আপনার সম্পর্কে, সেই যে এসেছিলেন আপনি, মাথায় চুল, মাথায় তেল। আচ্ছা, বুঝতে পারছি তুমি কোন নেটে জানতে চাইছো। সৈয়দ হক ভাই এখনও রসিকতা করে বলেন, রশিদ যেদিন চিত্রালীতে চাকরি করতে এলো, সেদিন ওর পরনে ছিল কটকটে নীল রঙের জামা, ফুল হাতা শার্ট, তারপরে ঢোলা পাজামা, মোজা ছাড়া অক্সফোর্ড শু এবং মাথায় চপচপে সর্ষের তেল। ঢাকার সেই সময় সাহিত্য আবহাওয়াটা কেমন ছিল? এত পরিচ্ছন্ন এবং একটা স্বাস্থ্যবান আবহাওয়া ছিল যে তখন সাহিত্য করছেন কারা? কবি আহসান হাবিব,
ফরুক আহমদ, কথা সাহিত্যে আবু জাফর শামসুদ্দিন, আবু ইসহাক, সৈয়দ ওয়ালিউল্লাহ যদিও তখন প্যারিসে থাকতেন, কিন্তু তার লেখা ছাপা হচ্ছে। মবিনুদ্দিন আহমদ, সর্দার জয়নুদ্দিন, এরকম প্রতিষ্ঠিত যারা, যে সমস্ত লেখক পশ্চিমবঙ্গে ছিলেন দেশভাগের আগে, তারা যখন নেপালে এলেন, অর্থাৎ তৎকালীন পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তানে এলেন, তারাই তো সাহিত্যের গতিপথটা ঠিক করলেন। রশিদ ভাই, আপনি জীবনের যখন ঢাকায় এলেন, নানা কারণে আপনি নাটকের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন, মঞ্চ নাটকের সঙ্গে সরাসরি, এবং সেই সময় ঢাকা শহর মানে শিল্প সাহিত্যের একটি নতুন উদ্দীপনা নিয়ে হচ্ছিল। এই নাটকটা আমরা যখন কথায় কথায় বলি যে আমার সঙ্গে নাটক করো, এরকম করতে করতে আপনি নাটকটা ছেড়ে দিলেন, এই কেন ছেড়ে দিলেন? আচ্ছা, তার আগে আমি বলিনি, তোমার প্রশ্নের প্রথম অংশটুকু বলিনি। আমার নাটকে আসার মূলে ছিল আমার বড় ভাই জিয়া হায়দার, যিনি নাটকেরই লোক ছিলেন। তিনি নাট্যকলার উপরে পড়াশোনা করার জন্য আমেরিকা গিয়েছিলেন। তারপরে বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা, এটা কিন্তু জিয়া ভাইয়ের হাতে প্রবর্তন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনি নাট্যকলা বিভাগ খুললেন। পরবর্তীকালে বাংলাদেশের অন্যান্য ইউনিভার্সিটিতেও নাট্যকলা বিভাগ খোলা হয়। কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম নাট্যকলা? প্রথম। ঢাকা বিশ্ববিদ্যালয় নয়? না, আশ্চর্য একটা তথ্য। চট্টগ্রাম, তারপরে জাহাঙ্গীরনগর, তারপরে ঢাকা। আচ্ছা, আপনার নাটক ছাড়ার কথা জানতে চাইছি। আমি একটা প্রবল অভিমান থেকে নাটকের উপরেই পড়াশোনা করতে গিয়েছিলাম আমেরিকাতে, কিন্তু ফিরে এসে আমি নাটক ছেড়ে দিলাম। বললাম যে একটা প্রবল অভিমান থেকে। রশিদ হায়দার, আপনি গল্প লেখেন, প্রেমের গল্প আছে আপনার, একটা বই আছে আমার প্রেমের গল্প। আপনার জীবনের প্রেম কিভাবে এসেছিল এটা শুনবো, তার আগে একটা বিরতি নিচ্ছি। শুধু দর্শক অপেক্ষায় থাকুন, একটু বিরতি নিয়ে ফিরে আসছি, আসার পরই শুনবো রশিদ হায়দারের জীবনের প্রেম। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। শুধু দর্শক, ফিরে এলাম ব্রেকের পরে। কথা বলছিলাম রশিদ হায়দারের সঙ্গে তার জীবনের প্রেম নিয়ে। প্রেমের গল্প না, আপনার জীবনের প্রেম নিয়ে শুনতে চাই। আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন আমি এক মেয়েকে একটা কিং সাইজ ফজলি আম দিয়ে প্রেম নিবেদন করেছিলাম। আত্মজীবনীতে আছে? হ্যাঁ, আমি অকপটে লিখেছিলাম। আমার স্ত্রী একটু পরে বেশ আপত্তি করেছেন, ক্ষোভও প্রকাশ করেছিলেন। দেখো, মেয়ে জামাই আছে, তুমি এসব কথা লিখলে। তুমি দেখো, এটা বাস্তব, মানুষের জীবনে ঘটে। তুমি লিখেছি, যাই হোক। ওই তো একটাই প্রেম না, ওটা কিশোরকালের, ওর বাতাসে উড়ে যাওয়ার মতো উড়ে গেছে। আমরা জানি যে ভাবির সঙ্গে এখন আপনার সংসার, তার সঙ্গে আপনার প্রেম হয় নাই, বিয়ে হয়েছে, আপনি পরিচয় ছিল, কিন্তু এর বাইরে আপনার প্রেমটা জানতে চাইছি। এর বাইরে কিন্তু ওইরকম কোন প্রেম হয়নি। রশিদ ভাই, এখন আমরা একটু বিকাশ ভাইয়ের কাছে যাব, যিনি আপনার ছবি আঁকছেন। বিকাশ ভাই, কতটা আঁকলেন রশিদ ভাইকে? আসলে কতটা আঁকলাম বলা খুবই মুশকিল, কারণ একজন রশিদ হায়দার, একজন এরকম শিল্পিত মানুষ, তাকে আমি যেভাবে চিনি, তার মতো একজন এত বিশাল ক্যানভাসের একজন মানুষকে এত অল্প সময়ে ছোট্ট একটি কাগজের মধ্যে আমি কতটুকু ধরতে পারবো জানি না। আমি চেষ্টা করছি তার ভিতরের, তার বাহ্যিক যে প্রতিকৃতি, এটা আসলে আমি খুব বেশি লক্ষ্য করছি না। আমি প্রথম দিকে চেষ্টা করছিলাম তার কথা শোনা, আমি দেখছিলাম, আমি চেষ্টা করছিলাম তাকে ধারণ করার, যদি এই অল্প সময় এটা খুবই অসম্ভব, তবু আমি চেষ্টা করছিলাম, আমি তাকে অধ্যয়ন করার চেষ্টা করছিলাম এই অল্প সময়ে। তারপর শুরু করেছি, এখন জানি না কি হবে, তো আমি চেষ্টা করছি, দেখি কি হয়। রশিদ ভাই, আপনার মাত্রা গল্পের যে তারেক, আমি পড়লাম গল্পটা, পড়ার পর মনে হলো যে এটা সম্ভবত তারেকের ভেতর দিয়ে আমি রশিদ হায়দারকে দেখতে পাচ্ছি। আপনার কি মনে হয়? আপনার কি মনে আছে গল্পটা? হ্যাঁ, ওই যে সিনেমা দেখতে গেল, জি। তারপরে আমরা কিন্তু কিছুক্ষণ আগে আপনার প্রেম নিয়ে কথা বললাম, এটা কিন্তু একটু প্রেমের গল্প, একটু ব্যর্থ যদিও। প্রেমের গল্প, এই গল্পটা আমার, যিনি আমার পরবর্তীকালে স্ত্রী হলেন, তার উপরে একটা অভিমান থেকে আমার লেখাটা আর কি হয়েছিল। তো পরবর্তীকালে উনি লেখাটা, উনিও সব লেখাই পড়েন, কিন্তু যদিও বলেন না যে এটা হয়েছে, ভালো হয়েছে, খারাপ হয়েছে, মন্তব্য করেন না, এটা তিনি কখনো করেন না। এবং আমার লেখালেখি সম্পর্কে উনি
কখনোই কোনো মতামত দেন না। খুব যদি খারাপ না লাগে, একবার এরকম একটা ঘটনা ঘটেছিল, এই মুনতাসির মামুন এবং মোহাম্মদ জাহাঙ্গীর এই দুইজন নিউ মার্কেটে আমাকে বলেছিলেন যে রশিদ ভাই আপনার সেই প্রেম গল্পটি পড়লাম, পড়ে জানলাম আপনি আমেরিকায় আপনার 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 বান্ধবীর সঙ্গে দেখা হয়েছিল তাকে নিয়ে। আমার স্ত্রী পরে আমার পরে বেশ ক্ষোভ প্রকাশ করেছিলেন যে বাইরের লোকে আমার সামনে কথাটা বলবে কেন। আচ্ছা, তো এটা উনি অত্যন্ত আহত হয়েছিলেন। তো এটা মামুন এবং জাহাঙ্গীরকে আমি বলেছিলাম যে এই মিয়া, তোমরা দুজন তো আমার ঘরে তো আগুন ধরে দিলা। রশিদ ভাই, আপনি দেখেছেন যে সাহিত্যে, বিশেষ করে বাংলা সাহিত্যে, সম্ভবত পৃথিবীর সাহিত্যেও বাবা একটা উপেক্ষিত ক্যারেক্টার। মা যতটা আছেন, ছড়িয়ে আছেন, জড়িয়ে আছেন, মাকে নিয়ে নানা ভঙ্গিমায়, নানা দৃষ্টিকোণ থেকে গল্প হয়েছে, উপন্যাস হয়েছে, কবিতা তো হয়েছেই। কিন্তু আপনাকে আমি দেখলাম, আপনার গল্পগুলো আমি পাঠ করলাম, আপনার একটা সিরিজ আছে আমার বাবার গল্প বা বাবার গল্প নামে। এই বাবা আপনার নিজের বাবা, আমি আপনার আত্মজীবনীতে পড়েছি এবেলায় ওবেলায় যে আপনার চাচাকে নিয়ে লিখেছেন। এই চাচা এবং বাবা দুজনকে মিলিয়ে কি আপনি গল্পগুলো লিখেছেন? এবং বাবাকেই একটা ক্যারেক্টার করে গল্প লিখতে আপনি কেন উদ্বুদ্ধ হলেন? আমার বাবার চাইতে আমার মেজ চাচা, তিনি একটি অসাধারণ চরিত্র ছিলেন। মেজ চাচা হচ্ছে হাবিবুর রহমান। আচ্ছা, কাননবালার ছবি রিলিজ হয়েছে কলকাতায়, হাবিব কোথায়? নাই, কলকাতা কোথায়? চলে গেছে। ক্যালকাটা মেহমেডান স্পোর্টিংয়ের খেলা হচ্ছে, হাবিব কোথায়? নাই, চলে গেছে। রশিদ ভাই, আমরা জানতে চেয়েছিলাম আপনার কাছে আপনার বাবার গল্প আপনি কেন লিখতে উদ্বুদ্ধ হলেন? না, বাবার গল্প, হ্যাঁ, বাবার কিছু চরিত্র, তারপরে মেজ চাচা, এর ভিতরে মেজ চাচা, বাবা এবং চাচা মিলিয়ে কি ক্যারেক্টারটা তৈরি হ্যাঁ করেছেন? হ্যাঁ হ্যাঁ। এবং আমি আপনার গল্প উপন্যাস পড়ে যেটা বুঝতে পেরেছি, আপনার ভেতরে মুক্তিযুদ্ধ, ৭১, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ নিবিড়ভাবে জড়িয়ে আছে। আপনি মুক্তিযুদ্ধ, অথচ আপনি মুক্তিযুদ্ধে যাননি, যদি আপনার বয়স তখন মুক্তিযুদ্ধে যাওয়ার মতো ছিল। কেন? প্রশ্ন দুটো। একটা হচ্ছে যে মুক্তিযুদ্ধে কেন আপনি অংশগ্রহণ করেননি সরাসরি, এবং অংশগ্রহণ করেননি সেই বোধ থেকে কি মুক্তিযুদ্ধকে ধারণ করে আপনি এই উপন্যাস এবং গল্পগুলোকে লিখছেন? যে একে একে তোমার প্রশ্ন জবাব দেই আর কি। আমি মুক্তিযুদ্ধে যাইনি, এই গ্লানি বোধটা আমার দীর্ঘদিন ছিল। একটু বলেনি, আপনি মুক্তিযুদ্ধ ঢাকা শহরেই ছিলেন। আমি ঢাকাতেই ছিলাম। যে বলছিলাম যে মুক্তিযুদ্ধে এই গ্লানি বোধটা আমার অনেক দিন ছিল। আমার ছোট ভাই জাহির গিয়েছিল যুদ্ধে, কিন্তু আমি যাইনি। একটা কারণ হচ্ছে পিছুটান, আমার তখন একটি মাত্র কন্যা সে, আর জীবনের ভয়, যুদ্ধ, এই কষ্ট করব, এ করব, এগুলো নিরুৎসাহিত করেছে আর কি। কিন্তু পরে যখন দেশ স্বাধীন হয়ে গেল, তখন ওই পাপ, আমি না যাওয়ার পাপের কথাটা বলছি, জি, পাপ বোধটা আস্তে আস্তে জমতে জমতে বেশ বড়ই আকার ধারণ করলো যে দেশে এত বড় একটা যুদ্ধ হলো, দেশ স্বাধীন হয়ে গেল, আমি কিছুই করলাম না, কিছুই করতে পারলাম না। পরবর্তীকালে বাংলা একাডেমিতে যখন যোগ দিলাম, সে সময় অপ্রত্যাশিতভাবে দুইজন মহাপরিচালকের কাছ থেকে আমার মুক্তিযুদ্ধের পক্ষে কিছু কাজ করার সুযোগ এসে যায়। প্রথমজন হচ্ছেন কাজী মোহাম্মদ মঞ্জুরে মাওলা। তিনি দুটো খুবই বড় কাজ করেছিলেন। একটা হচ্ছে শহীদ বুদ্ধিজীবীদের এই জিনিসপত্র, ব্যবহৃত জিনিসপত্র নিয়ে প্রদর্শনী করা। এটা কয়েক বছর চলেছিল এবং মানুষ যে কী বিপুল আগ্রহ নিয়ে, আমি অনেককে চোখের পানি ফেলতে দেখেছি। সেখানে কি আছে? হয়তো একটা জামা, একটা লুঙ্গি, একটা গেঞ্জি, কলমটা, টাইপরাইটার, মনির স্যারের টাইপরাইটার, শহীদ মনির চৌধুরী আমার প্রত্যক্ষ শিক্ষক। শহীদদের ব্যবহৃত জিনিসপত্র যে মানুষদের যে এভাবে টানতে পারে, এটা ভাবা যায় না।
আর একটা ছিল স্মৃতি 71। হ্যাঁ, আর স্মৃতি 71 হয়েছিল আবু হেনা মুস্তফা কামালের সময়ে। হেনা সাহেব আমাকে নাম ধরে ডাকতেন। উনি বললেন যে এবারকার শহীদ বুদ্ধিজীবী দিবসে নতুন কিছু করা যায় কি না বলে, আমার তারিখটা এখনো মনে আছে, 6 নভেম্বর 1988। উনি বললেন যে আমার মাথায় একটা চিন্তা আছে যে তুমি কিছু শহীদ বুদ্ধিজীবীদের নিকটতম আত্মীয়দের স্মৃতিচারণমূলক লেখা নিয়ে একটা সংকলন করো। এবং এই কাজটা করতে পেরে আমার পরবর্তীকালে মনে হয়েছিল যে হ্যাঁ, আমি যুদ্ধে যাইনি, কিন্তু যুদ্ধের পরেও যে আরেকটি যুদ্ধ আমাদের দীর্ঘদিন করতে হয়েছে, সেই করার যে একজন অংশে আমি ছিলাম। আমি কখনো আমি বলি না, আমি বলি আমরা ছিলাম। হ্যাঁ, এটা যে করা গেল সেটা আমি অনেক বড় ব্যাপার বলে মনে করি। কাক আপনার একটা প্রেমের গল্প, কিন্তু পড়ার পরে একটা প্রেমের গল্প মনে হয়, এটা মনে হয় প্রেমিকের আত্মহননের গল্প। কেন এই প্রেমিকের আত্মহননের গল্প? সুধী দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, আপনারা দেখছেন শিল্পবাড়ি অনুষ্ঠান, পরিবেশিত হচ্ছে দর্জি বাড়ির সৌজন্যে। ফিরে আসি একটু পরেই। প্রিয় দর্শক, আবার ফিরে এলাম দর্জি বাড়ি নিবেদিত শিল্পবাড়ি অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট কথাশিল্পী রশিদ হায়দার। রশিদ হায়দার, আপনাকে বলছিলাম আপনার গল্প কাক প্রসঙ্গে প্রশ্ন, কেন কাককে এইরকম একটা ক্যারেক্টারকে নির্মম করে তুললেন, যদিও গল্পটা প্রেমের? একে আত্মহনন? কোন দর্শন এটা আপনার? দর্শন টর্শন বুঝি না ভাই, আমার এটা দেখা একটাই, যে একটা কাক মহা উল্লাসে, আর কাকেরা কিন্তু একসঙ্গে খায় না, একেবারে দলবদ্ধভাবে একটা জীবন্ত পশুকে, একটা মরা পশুকে ঠুকরে ঠুকরে খাচ্ছে আর কি। তাদের খাওয়ার ভেতরে যে একটা মহা উল্লাস, এটা আমার মাথায় কাজ করেছিল। পরে সৈয়দ শাহজাহান ইত্তেফাকে সাংবাদিক ছিলেন, তিনি একটি সাহিত্য পত্রিকা বের করবেন, এটি লেখা চাইলেন আমার কাছে। কেন যেন এই গল্পটাই এসে গেল, আমি লিখে ফেললাম। লিখে ফেলার পরে একটা মজার গল্প আছে পেছনে। কিছুদিন পরেই আলফ্রেড হিচককের দ্য বার্ডস ছবি ঢাকায় প্রদর্শিত হয়। অনেকে আমাকে এই কথাও বলেছে যে বার্ডসের অনুপ্রেরণায় আমি গল্পটি লিখেছি, কিন্তু আমি এই অনুষ্ঠানের মাধ্যমে মানে গলা উঁচু করে বলছি, আমি তখন বার্ডস পড়িও নি, ছবিও দেখিনি। সেই গল্প আমার যেটা মনে হয়েছে যে মানুষের ভেতরে প্রেমের ব্যাপারে কিংবা যে কোনো প্রতিহিংসা একেবারে হিংস্রভাবে কখনো কখনো প্রকাশিত হয়। এই ক্ষেত্রে প্রেমটাও ওইভাবে প্রকট এবং বীভৎসভাবে প্রকাশিত হলো, এমনটাই চিন্তা করে আমি লিখেছিলাম। রশিদ ভাই, আপনার সম্পর্কে এই অনুষ্ঠানে, আমাদের শিল্পবাড়ি অনুষ্ঠানে, এই বাংলাদেশের শিল্পরসিকজন আরও কিছু মন্তব্য করেছেন। কি কি মন্তব্য করেছেন চলুন আমরা একটু দেখে আসি। রশিদ হায়দার আমার মতো একটু প্রচার বিমুখ, কিন্তু বাংলা ছোট গল্পে ওর একটা বিশেষ স্থান আছে। কারণ রশিদের ছোট গল্পে সত্যান্বেষণ বলতে যেটা বুঝি আমরা, সত্যের অনুসরণ, সেটা অসাধারণভাবে এসছে। সম্প্রতি আমি ওই বঙ্গবন্ধুকে নিয়ে লেখা একটা গল্প আমি পড়েছি। একটা মাত্র বাক্যে সে বঙ্গবন্ধুর সমগ্র ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলেছে। শক্তিশালী লেখক, কোনো সন্দেহ নেই।
আপনার বয়োজ্যেষ্ঠ কথাশিল্পী, কেমন লাগছে? না, রাহাত ভাই আমার অগ্রজ প্রতিম, আমার বড় ভাই জিয়া হায়দারের ক্লাসমেট ছিলেন। রাহাত ভাইয়ের কাছ থেকে এরকম একটি মন্তব্য পাওয়া, আমায় সালাম জানিয়ে বলছে, রাহাত ভাই আমি গর্ববোধ করছি আপনার মন্তব্যে। সূর্যমুখীর জায়গায় মাকে প্রতিস্থাপন করেছেন আপনি, কেন? মা এবং প্রেমিকা দুজনই প্রেমের প্রতিভূ। মা স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে, যত্ন দিয়ে তার সন্তানকে বড় করে তুলছেন। প্রেমিকা তার প্রেম দিয়ে তার ওই প্রিয় পুরুষটিকে দেখতে চাইছে। এই ধারণা থেকেই আর কি আমি মা এবং প্রেমিকাকে একই সূত্রে গ্রন্থিত করেছেন। একই সূত্রে গাঁথার চিন্তা করেছি আর কি। রশিদ ভাই, আপনি একটা অসাধারণ গল্প বাজিগর, বাজিগরের যে রাজাকে আপনি অঙ্কন করেছেন, সেই রাজা বিলাসবহুল জীবনযাপন করে, কিন্তু রাজার ভিতরে যে তিমিরের দুঃখ, যে হনন, যে বেদনা, সেটা আপনি কিভাবে অনুভব করলেন? সব মানুষেরই কিন্তু দুঃখ, কষ্ট, বেদনা, যন্ত্রণা সে যত বড়ই হোক না কেন থাকে। সেরকম এই রাজা বিলাসিতার ভেতর দিয়ে নিজেকে যে প্রতিষ্ঠিত, প্রতিভাত করতে চাইছে, কিন্তু এটাই যে জীবন নয়। এর ওখানে একটি বাক্য আছে, চাঁদের আরেক পিঠ। জি, চাঁদের এক পিঠ আমরা দেখি, তো আরেকটা পিঠ যে কৃষ্ণময়, সেই পিঠটা তোমরা দেখতে পাই না। গল্পটা আমি একটি আধিভৌতিক মানে পরিপ্রেক্ষিতের ভেতর দিয়ে নিয়ে আসছেন। উপস্থাপনার মধ্যে দিয়ে গল্পটা এগিয়ে নিতে চেয়েছি। তো আমার সৌভাগ্য এবং আনন্দ যে বহু বিশিষ্টজন গল্পটি গ্রহণ করেছেন এবং একটি অন্যতম শ্রেষ্ঠ গল্প বলে অভিহিত করেছেন। আপনার অধিকাংশ গল্পের ভেতরে একটা মৃত্যু আছে, নায়কের বা চরিত্রের মৃত্যু আছে। এই যে মৃত্যুটা আপনি কেন আনেন? এটাকে আনেন এক ধরনের সহানুভূতি পাঠকদের কাছ থেকে পাওয়ার জন্য, নাকি ক্যারেক্টারের জন্য, কিংবা আপনি যে আখ্যানটা তৈরি করেন নিজের ভেতরে, সেই আখ্যানের জন্য এই মৃত্যুগুলো ঘটে? মৃত্যু তো জীবনেরই একটা অনিবার্য অংশ, অনিবার্য অংশ, তাই না? জি। এখন কত প্রকারে মানুষের মৃত্যু ঘটে, হিসাব নেই। হিসাব নেই। যেমন একটা উদাহরণ দিই, যে মুক্তিযুদ্ধের সময় ওই স্বামী স্ত্রী বাচ্চাকে নিয়ে যখন নদীর তীরে আশ্রয় নিয়েছে, বাচ্চা কেঁদে উঠেছে বলে দুইজন তাকে বুকের ভেতরে চেপে ধরে, এমনভাবে চেপে ধরেছে যে কান্নার শব্দ বাইরে না যায়, এবং চেপে ধরার পরে বাচ্চার দম বন্ধ হয়ে যে কখন মারা গেছে সেটা সে জানে না। তো এই মৃত্যুটাও যেমন সত্য, এবং মুক্তিযুদ্ধের সময় কিন্তু এরকম ঘটনা ঘটেছে। আরও অনেক রকম মৃত্যু। আমি ওই তো বললাম যে মৃত্যু তো জীবনের একটা অঙ্গ। মানুষ মাত্রই তো মৃত্যু, বা প্রাণী মাত্রই মৃত্যু অনিবার্য, সেই প্রসঙ্গই অবধারিত। আপনার কাছে। সেই জন্য মৃত্যুটাকে আমি নানা দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করেছি মাত্র। রশিদ ভাই, আপনি অসংখ্য ছোট গল্প লিখেছেন বাচ্চাদের জন্য, ছোটদের জন্য উপন্যাসও লিখেছেন। আপনার একটা উপন্যাস শোভনের স্বাধীনতা, এ নিয়ে সিনেমাও হয়েছে। আমরা জানতে চাইছি যে এই ছোটদের লেখার জগৎটা আপনাকে কিভাবে আলোড়িত করে, বা আপনি কেন ছোটদের জন্য লিখতে চাইলেন? ছোটরা স্বর্গীয় মানুষ। বলে যে ছোটদের জন্যে লেখা খুব সহজ, কিন্তু সত্যি বলতে যে ছোটদের জন্য লেখা কিন্তু খুব অত্যন্ত কঠিন। আগে ছোট হয়ে সেটা অনুভব করতে হয়, জি, তারপরে প্রকাশ করতে হয়।
রশিদ ভাই, আমরা প্রায় আজকের এই দর্জিবাড়ি নিবেদিত শিল্পবাড়ি অনুষ্ঠান প্রায় শেষের দিকে। তো যাবার আগে আমরা দেখতে চাই যে আমাদের শিল্পী শাহজাহান আহমেদ বিকাশ আপনাকে কিভাবে আঁকলেন সেটা একটু দেখতে চাই। বিকাশ ভাই, আপনি কি একটু ছবিটা দেখাবেন? খুবই সুন্দর, আন্তরিকভাবে বলছি ভাই। শুধু দর্শক, দর্জিবাড়ি নিবেদিত শিল্পবাড়ি প্রায় শেষের পথে। রশিদ ভাই, আপনি যে লেখালেখি করেছেন, লেখালেখির মধ্যে বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুকে অঙ্কন করেছেন, চিরকাল আমাদের বাংলা সাহিত্যের সম্পদ হয়ে থাকবে। আপনি এসেছেন, আমরা খুব সামান্য আয়োজন করেছি, আমাদের সঙ্গে কথা বলেছেন, সময় দিয়েছেন, কৃতজ্ঞতার কোনো শেষ নেই। অজস্র কৃতজ্ঞতা জানাই আপনাকে। আমি তোমাদের কি বলতে পারি, আমার স্নেহ, ভালোবাসা, আর বয়সে বড় হলে একটা জিনিস খুব অনায়াসে দিয়ে দেয়, আশীর্বাদ। শুধু দর্শক, দর্জিবাড়ি নিবেদিত শিল্পবাড়ি অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। আগামীতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে, অন্য কোনো শিল্পকলার সঙ্গে, শিল্পবোদ্ধা মানুষের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন।